আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মুহূর্তে আলোচনা করব প্রিন্সিপাল অফ ফিনান্স এবং মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য আছে ফান্ডামেন্টাল অফ ফিনান্স। তো ফান্ডামেন্টাল অফ ফিনান্স এবং প্রিন্সিপাল অফ ফিনান্স প্রতিটি ডিপার্টমেন্টের জন্যই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সেই অধ্যায়টা হলো টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি বলতে বোঝায় অর্থের সময় মূল্য। তো শুরুতে আমরা বলি যে সাধারণত আমরা যে কোনো অধ্যায় পড়ার ক্ষেত্রে আমরা শুরুতেই সেই অধ্যায় সম্পর্কে কিছু নিয়ম নীতি আলোচনার এবং সূত্রের শীট দিয়ে থাকি। যারা আমাদের অফলাইনের স্টুডেন্ট তাদের হাতে হাতে আমাদের এই শীটটি থাকে। এবং আমি আসলে 2016 সাল থেকে এই টিউশনি পেশার মধ্যে আছি, বা আমি আপনাদের এই বিবিএ অ্যান্ড এমবিএ সলিউশন সম্পর্কে আপনাদের নানানভাবে সহায়তা দিয়ে থাকি। তো ভিডিও ক্লাস আমার নিতান্তই নতুন, তো আমি আপনাদের সামনে এই শীট নিয়ে আলোচনা করব এবং অঙ্ক বোঝানোর চেষ্টা করব। যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যে কোনো সমস্যার জন্য আমাকে অবশ্যই ইনফর্ম করবেন, আমি আপনাদের সহায়তা দেওয়ার চেষ্টা করব। তো অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি, সময়ের বিবর্তনে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে বা অর্থের মূল্যের যে হ্রাস বৃদ্ধি ঘটে তাকে অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি বোঝায় বা বলে। অর্থাৎ সময়ের বিবর্তনে অর্থের যে হ্রাস বৃদ্ধি ঘটে সেটাই হচ্ছে সময় মূল্য, অর্থের সময় মূল্য। তো অর্থের সময় মূল্য দুই ধরনের, একটা হলো বর্তমান মূল্য আর একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু। বর্তমান মূল্য বলতে বোঝায় আমরা বর্তমানে যে অর্থ জমা করি বা বিনিয়োগ করি সেটাই হলো অর্থের বর্তমান মূল্য। অর্থাৎ ভবিষ্যতে প্রত্যাশিত অর্থ পাওয়ার জন্য বর্তমানে আমরা যা গচ্ছিত রাখি বা বিনিয়োগ করি তাই হলো অর্থের বর্তমান মূল্য। যদি বইয়ের ভাষা ছাড়া আমরা নিজের ভাষাতে বলি তাহলে আমাদের বর্তমানে যেটা হাতে আছে সেটাই হলো বর্তমান মূল্য। তাছাড়া আমরা আরেকভাবে বলতে পারি, আমরা ভবিষ্যতে নির্দিষ্ট কোনো একটা অর্থ পাবো, সে অর্থটার আজকে মূল্য কত সেটাই হচ্ছে বর্তমান মূল্য। ভবিষ্যৎ মূল্য, বর্তমানে যে অর্থ গচ্ছিত রাখা হয় তা নির্দিষ্ট সময় পরে সুদে আসলে যে পরিমাণ হয় সেটাই হলো অর্থের ভবিষ্যৎ মূল্য। অর্থাৎ বর্তমান মূল্যের সাথে সুদ যোগ করলে সুদ আসলে সমষ্টি ভবিষ্যৎ মূল্য বলে। আসলে এখানকার সংজ্ঞাটা কিছুটা প্রশ্নবিদ্ধ, তারপরে বলি আসলে এখন যে টাকাটা আপনার কাছে আছে 5 বছর বা 10 বছর পরে ওই টাকার মূল্য অবশ্যই হ্রাস বৃদ্ধি ঘটবে, সেটাই হচ্ছে ভবিষ্যৎ মূল্য। আর যদি আমরা আর্থিক প্রতিষ্ঠানের সাথে তুলনা করে বুঝাই, অর্থাৎ এই সূত্রের আলোকে বুঝাই, তাহলে আমরা যে টাকা এখন নির্দিষ্ট অর্থ কোনো জায়গাতে বা কিস্তির মারফত যদি কোনো জায়গাতে জমা করি এবং সেই প্রতিষ্ঠান থেকে যদি নির্দিষ্ট পরিমাণ কোনো সুদ দেয়, তাহলে সুদে আসলে নির্দিষ্ট সময় পরে যে টাকা হয় সেটাই হচ্ছে ভবিষ্যৎ মূল্য। চক্রবৃদ্ধিকরণ, বর্তমান মূল্যের সাথে সুদ যোগ হয়ে ভবিষ্যৎ মূল্য পাওয়ার প্রক্রিয়াই হলো চক্রবৃদ্ধিকরণ। এই চক্রবৃদ্ধিকরণ বছরে একবার বা একাধিকবার হতে পারে। বাট্টাকরণ, ভবিষ্যৎ মূল্যের মধ্যে সুদ অন্তর্ভুক্ত থাকে, এই সুদ ভবিষ্যৎ মূল্য হতে বাদ দিলে বর্তমান মূল্য পাওয়া যায়। এই প্রক্রিয়াটি হলো বাট্টাকরণ। বাট্টাকরণ বছরে একবার বা একাধিকবার হতে পারে। বার্ষিক বৃত্তি, কিছু নির্দিষ্ট সময়ের ব্যবধানে অর্থ প্রাপ্তি বা অর্থ প্রদান প্রক্রিয়াকে বার্ষিক বৃত্তি বলে। আসলে এগুলো সবাই বইয়ের ভাষা, কিন্তু আমরা যখন অঙ্কে যাব তখন আসলে এই সম্পর্কে বলতে আমরা খুব ভালোভাবে ক্লিয়ার হব। তো অর্থের সময় মূল্য নির্ণয়ের মূলত 6টি সূত্র আছে। বর্তমান মূল্যের জন্য 3টি সূত্র এবং ভবিষ্যৎ মূল্যের জন্য 3টি সূত্র। তো বর্তমান মূল্যের সূত্র আছে এককালীন সূত্র। এককালীন সূত্র বলতে বোঝায় আপনি যদি নির্দিষ্ট পরিমাণ টাকা একবার জমা রাখেন এবং একটি নির্দিষ্ট সময় পরে আপনি পান, সেটাই হচ্ছে এককালীন অর্থ বোঝায়। বা নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময় পরে পাবেন, তার আজকে মূল্য কত সেটাই হচ্ছে এককালীন সূত্র বোঝায়। এককালীন সূত্রের ক্ষেত্রে যদি আমরা আপনাদের পার্থক্য দেখাই, তাহলে ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্যের জন্য এককালীন অর্থের সূত্র সেক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করব PV = EV1 + R
টু দি পাওয়ার n। এবং ভবিষ্যৎ মূল্যের জন্য এককালীন অর্থের সূত্র FV = PV 1 + R টু দি পাওয়ার n। অর্থাৎ এককালীন অর্থের মূল্য নির্ণয়ের ক্ষেত্রে বর্তমানের ক্ষেত্রে এই সূত্র এবং ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে ওই সূত্র। এবং যদি টাকা আপনি বার্ষিক ভিত্তি অর্থাৎ বছরে একাধিকবার জমা রাখেন অথবা একাধিকবার পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে বার্ষিক ভিত্তি বোঝায়। এবং বার্ষিক ভিত্তির সূত্র হচ্ছে দুটো, একটি হচ্ছে বছরের শুরুতে যদি জমা রাখা হয়, আরেকটা যদি বছরের শেষে জমা রাখা হয়। তো সেই ক্ষেত্রে বার্ষিক ভিত্তির সূত্র যদি আপনাদের দেখায়, তাহলে বার্ষিক ভিত্তির সূত্র আমরা বললাম যে দুটো, একটি হচ্ছে বছরের শুরুতে যদি হয়, বছরের শুরুতে যদি বোঝায়, তাহলে সূত্র PV 1/R 1 + R টু দি পাওয়ার n 1 + R। এবং যদি বছরের শেষে বোঝায়, তাহলে সূত্র PV 1 + R 1 + R টু দি পাওয়ার n। অর্থাৎ যদি বর্তমান মূল্যর বার্ষিক ভিত্তি বোঝায়, তাহলে সূত্র আছে দুটো, একটি হচ্ছে বছরের শুরুতে জমা রাখলে আর একটা হচ্ছে বছরের শেষে জমা রাখলে। অর্থাৎ বছরের শুরু এবং শেষের সূত্র দুটো আলাদা কিন্তু সেম একই, শুধুমাত্র শুরুর ক্ষেত্রে সূত্রের শেষে 1 + R যুক্ত হয় এবং বছরের শেষে বোঝাইলে 1 + R যুক্ত হয় না। আর যদি আমরা ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে বার্ষিক ভিত্তির সূত্র বছরের শুরুতে বোঝায়, তাহলে সূত্র হবে FV 1 + R 1/R into 1 + R to the power n into 1 + R। যদি বছরের শেষে বোঝায়, তাহলে সূত্র হবে FV 1 + R 1 + R to the power n। অর্থাৎ এখানেও ঠিক একই রকম দুটি সূত্র, বছরের শুরু এবং শেষে একই রকম সূত্র, শুধুমাত্র শুরুর ক্ষেত্রে শেষে 1 + R যোগ হয় এবং শেষের ক্ষেত্রে 1 + R এটুকু সংযুক্ত হয় না। এই হলো মূলত আমাদের 6টি সূত্র, 3টি বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র এবং 3টি ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র। তবে এই সূত্রগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তার কারণ যদি সুদ গণনার হারটা বিভিন্ন রকম হয়, সেই ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলো বিভিন্ন রূপে আপনার সামনে হাজির হতে পারে। কিন্তু যদি আপনি একটি কথা মনে রাখেন, তাহলে আপনার অতগুলো সূত্র বা ওই সূত্রগুলো মনে রাখার কোনো প্রয়োজন হবে না। সেই ক্ষেত্রে আমাদের শীতের বিশেষ দ্রষ্টব্য অর্থাৎ দৃষ্টি আকর্ষণ যদি আপনি পড়েন, তাহলে আপনাদের ওই সূত্রগুলো অনায়াসে আপনারা বুঝতে পারবেন। যেরকম লেখা আছে কি দেখেন, দৃষ্টি আকর্ষণ আমরা বলছি কি, যদি বছরে একাধিকবার টাকা জমা রাখা হয় বা বছরে একাধিকবার টাকা পাওয়া যায়, তবে সেক্ষেত্রে সূত্রে m এর ব্যবহার হয়। আসলে যদি বছরে একাধিকবার টাকা জমা রাখা হয় বা বছরে একাধিকবার টাকা পাওয়া যায় এমনটা না, যদি বছরে একাধিকবার সুদ গণনা করা হয়, সেই ক্ষেত্রে m এর ব্যবহার হয়। অর্থাৎ উক্ত সূত্রগুলো m এর ব্যবহার হয়।
তো সেক্ষেত্রে কি হয়, যেখানে যেখানে এম থাকবে সূত্রে সেখানে সেখানে এম গুণ হবে, এবং যেখানে যেখানে আর থাকবে সেখানে সেখানে এম ভাগ হবে, তাছাড়া সূত্রে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা যেটা বুঝলাম যে যদি সুদ একাধিকবার গণনা করা বোঝায়, সেই ক্ষেত্রে আমাদের উক্ত সূত্রগুলো শুধুমাত্র পরিবর্তন হবে, এবং পরিবর্তনটা কি হবে, আর কে এম দ্বারা ভাগ হবে আর এন কে এম দ্বারা গুণ হবে। তবে কখন সুদ একাধিকবার গণনা বোঝাচ্ছে সেটা আমরা কেমন করে বুঝবো? যদি এই কথাগুলো লেখা থাকে তাহলে আমরা বুঝবো সুদ একাধিকবার গণনা করা বোঝায়। সাধারণত অ্যানুয়ালি বললে এম এর মান 1 হয়, কিন্তু অ্যানুয়ালি বললে এম দেওয়ার কোনো প্রয়োজন হয় না, তার কারণ 1 দিয়ে ভাগ এবং গুণ দিলে যা হয় তাই থাকে, যার কারণে অ্যানুয়ালির ক্ষেত্রে এম এর কোনো ব্যবহার হয় না। তাছাড়া যদি আমাদের অঙ্কের মধ্যে হাফ ইয়ারলি বা সেমিয়ারলি বলা থাকে তাহলে এম এর ব্যবহার হয়, সেক্ষেত্রে এম এর মান হয় 2। যদি বি মান্থলি বলা থাকে সেই ক্ষেত্রে ব্যবহার হয় 6, অর্থাৎ 2 মাস পর পর বোঝায়। যদি কোয়ার্টারলি বলা থাকে তাহলে ত্রৈমাসিক বোঝায়, অর্থাৎ সেই ক্ষেত্রে এম এর ব্যবহার হয় 4। যদি উইকলি বলা থাকে তাহলে বোঝায় সাপ্তাহিক, সেই ক্ষেত্রে এম এর ব্যবহার হবে 52। যদি মান্থলি বলে তাহলে বোঝাবে এম এর মান হচ্ছে 12। যদি ডে বোঝায় তাহলে বোঝাবে 360। যদিও বছরে 365 দিন হয়, কিন্তু ফিনান্স এবং অ্যাকাউন্টিং গণনা করে 360 দিন। তবে যদি কোনো অঙ্কে 365 দিন উল্লেখ থাকে সেই ক্ষেত্রে অবশ্যই 365 দিন অঙ্ক করতে হবে। তাহলে আমরা যে লিস্টটা এখন বুঝলাম, আসলে এই কথাগুলো অর্থাৎ হাফ ইয়ারলি, সেমিয়ারলি, কোয়ার্টারলি, বি মান্থলি, মান্থলি, উইকলি, এই কথাগুলো যদি বলা থাকে তাহলে আমাদের সূত্রে এম এর ব্যবহার হবে, এবং সেক্ষেত্রে কি হবে, এম এর যদি ব্যবহার হয় তাহলে উক্ত সূত্রগুলোতেই যেখানে যেখানে এম থাকবে সেখানে সেখানে, যেখানে যেখানে আর থাকবে সেখানে সেখানে এম ভাগ হবে, এবং যেখানে যেখানে এম থাকবে সেখানে সেখানে এম গুণ হবে। যদি আমরা করে দেখাই তাহলে দেখো সূত্রটা কেমন দাঁড়ায়। এই যে যেখানে যেখানে আর থাকবে সেখানে সেখানে এম ভাগ, যেখানে যেখানে এন থাকবে সেখানে সেখানে এম গুণ হবে। আমাদের উক্ত সূত্র পরিবর্তন, কিন্তু আমাদের এতগুলো সূত্র মনে রাখার তখন আর কোনো প্রয়োজন হবে না। অর্থাৎ এই দৃষ্টি আকর্ষণটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের এতগুলো সূত্র মনে রাখার কোনো প্রয়োজন হবে না। তো যাই হোক, যারা আমাদের অফলাইন স্টুডেন্ট তারা আমাদের এই শীটটি ভালোভাবে দেখে আসবেন, এবং যারা আমাদের ভিডিও দেখে উপকৃত হতে যাচ্ছেন বা উপকৃত হবেন বা উপকৃত হচ্ছেন তারা আমাদের এই কথাগুলো বা এই নিয়মগুলো অবশ্যই বারবার দেখে আপনি মেধায় ধারণ করবেন, অথবা আপনি লিখে নেবেন, অথবা আমাদের শীট যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা আমাদের ফেসবুক পেজ ও গ্রুপ থেকে সংগ্রহ করতে পারেন। আমরা আগামী দিনকে অঙ্ক তুলে, অঙ্ক পড়ে, অঙ্কের বাংলা মিনিং করে আপনাদের অঙ্ক বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।